শত ব্যস্ততার মাঝেও স্রোতের সার্থকের বাবার প্রতি এই ভালোবাসা এবং স্নেহ দেখে চমকে উঠল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক দরজা খোলা মাত্রই যখন স্রোতকে দেখে সাত সকালবেলা ওদের বাড়ির দরজায়, ঠিক সেই সময় সার্থক চমকে ওঠার বলতে থাকে যে, কী ব্যাপার স্রোত, তুমি সাত সকালবেলা এখানে? বাড়িতে সব কিছু ঠিক আছে তো? মানে রায় দিদিভাই শরীর ঠিক আছে তো? তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, হ্যাঁ স্যার, সব কিছু ঠিক আছে, আপনি একদম টেনশন করবেন না। আমি সাত সকালবেলা এখানে এসে পড়েছি বিধেয় আপনার হয়তোবা চমকে গিয়েছেন, তাই না? আপনি হয়তোবা একদমই এক্সপেক্ট করেননি আমাকে, কিন্তু কী করবো বলুন তো, আমার না খুব করে আঙ্কেলকে দেখতে ইচ্ছে করছিল, আর আঙ্কেলে তো কদিন ধরে আমাকে দেখার কথা বলছিল, তাই না? তার জন্যই আসলে এসেছি যে না, বরঞ্চ এবার আর কোনো রকম কোনো অবহেলা করব না, যত তাড়াতাড়ি সম্ভব আঙ্কেলের সাথে গিয়ে দেখা করব। তাই কালকে গোটা রাত আমার ঘুম হয়নি, শুধু কখন সকালটা হবে আর আমি দৌড় দিব আঙ্কেলকে দেখার জন্য। তাই আসলে সাত সকালবেলায় এসে পড়েছি। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে, আরে স্রোত, তুমি এখানে সাত সকালবেলা? বাবা, আমার দাদার আজকে ভাগ্য খুলে গেল, কার মুখ দেখে আমার দাদা ভাই আজকে ঘুম থেকে উঠবে? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, তোমার ও বাড়িতেও তো যথেষ্ট পরিমাণে তোমার কাজ থাকে, তোমার রায় দিদিভাইয়েরও তো খেয়াল রাখার হয়, তাই না? সেই সব ব্যস্ততার মধ্যে তুমি আমার বাবার জন্য টাইম কোত্থেকে বের করলে বলো তো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে, স্যার আসলে ইচ্ছে থাকলে সব কিছুরই উপায় হয়, জানেন তো? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা ঘুম থেকে ওঠা মাত্রই যখন স্রোতকে দেখে, ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে, আজকে আমার জীবনটা সার্থক হয়ে যাবে, জানিস তো? তোকে, তোর মতন একটা মিষ্টি মুখ আজকে ঘুম থেকে ওঠার পরপরই আমি দেখলাম না, আজকে আমার গোটা দিনটা দিব্যি যাবে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, একটা কথা বলবো তোকে, জানিস তো, আমি ঘুমের মধ্যে আজকে তোকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম। আমি দেখেছি যে তোর বিয়ে হতে চলেছে, আর তোর এই বিয়ের এইবার এই পাকা কথাটা এবার আমিই বলবো, তুই দেখিনি, শুধু একটু কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, আঙ্কেল দেখো, এইসব উল্টোপাল্টা কথা এখন একদম মাথায় আনবে না। তুমি এখন যথেষ্ট পরিমাণে অসুস্থ, ঠিক আছে? তাই তোমাকে আগে সুস্থ হয়ে উঠতে হবে, তারপরে এইসব আজে বাজে কথা নিয়ে ভাববে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, আজে বাজে কথা কি বলছিস রে? এখন তো সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারই হলো গিয়ে এটা হয়ে দাঁড়িয়েছে, জানিস তো, আমার উপরে যথেষ্ট পরিমাণে গুরু দায়িত্ব এসে পড়েছে যে তোকে একটা ভালো ছেলে দেখে পাত্রস্থর করার জন্য। আমি আর কোনো রকম কোনো পিছপা হব না। এবার তোর জন্য যে যোগ্য পাত্রটাকে আমি খুঁজে বের করেছি তার হাতে তোকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হব, তুই দেখে নিস। কারণ তুই খুব ভালো করেই জানিস যে আমার ছেলেটা তো কবে বিয়ে করবে তার নাই ঠিক, তার থেকে বরঞ্চ বেটার না যে আমি যাকে মেয়ে বলে ভালোবাসি, স্নেহ করি, না হয় তারই বিয়েটা অন্তত আমি দেখে যাই চোখ বোঝার আগে। তখন এই কথা বলা মাত্র স্রোত সার্থকের বাবাকে ধমক দিয়ে বলতে থাকে যে, আঙ্কেল একদম তুমি চলে যাওয়ার কথা বলবে না। প্রথমেই আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে, এবার যদি তোমার স্নেহের হাতটাও আমি যদি হারিয়ে ফেলি, তাহলে আমি কাকে দেখে বাঁচবো বলো তো? আমি তো মরেই যাবো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, হ্যাঁ, তোমরা দুজনে মরার কথা বলতে থাকো, আর তোমাদের দুজনের মরার কথা বলতে বলতে দেখো না কবে আমি চলে যাই। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার একদম এসব উল্টোপাল্টা কথা মুখে আনবেন না, কী সব বলছেন বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে, কেন, তোমরা যে মরার কথা বলছো বলো তো, আমার কষ্ট হয় না বুঝি? তোমরা মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো তো? তখন সার্থককে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্রোত, আর বলতে থাকে যে, স্যার আমার মরে যাওয়াতে আপনার উপর এত এফেক্ট করে যে আপনি বাঁচবেন কী করে সেটা নিয়েও আপনি ভাবেন? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, আমরা অন্য কথা বরঞ্চ বলি, সেটাই বেটার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।